নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহটির নাম কি? তো মনে রাখবেন, সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত যে গ্রহ রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ যদি আসে, অবশ্যই আপনারা চুজ করবেন বৃহস্পতি। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নিচের কোনটি কুলীন গ্রহ নয়? ঠিক আছে, এখানে আমি অপশন দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে: ইউরেনাস, নেপচুন, প্লুটো আর শনি। এই 4টা গ্রহ রয়েছে। কুলীন গ্রহ হিসাবে কাকে ধরা হয়? তো অবশ্যই মনে রাখবেন, সেখানে প্লুটো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। কুলীন গ্রহ কিন্তু নয়, কুলীন গ্রহ নয়, প্লুটো যেটা সেটা কুলীন গ্রহ নয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে জিপিএস এ মোট কয়টি অংশ আছে? অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর আপনারা যারা নাম জানেন না, অবশ্যই একটু লিখে নেবেন। গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে জিপিএস এর ফুল ফর্ম। আর এতে মোট কয়টি অংশ আছে? এর মধ্যে মোট অংশ আছে 3টি। ঠিক আছে, মনে রাখবেন 3টি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন গ্রহের নিরক্ষীয় ব্যাস সবচেয়ে বেশি? ঠিক আছে, তো মনে রাখবেন নিরক্ষীয় ব্যাস সবচেয়ে বেশি যে গ্রহের, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের কিন্তু নিরক্ষীয় ব্যাস সবচেয়ে বেশি। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন গ্রহের গোলাপি মাটির অস্তিত্ব দেখতে পাওয়া যায়? অর্থাৎ কোন গ্রহের মধ্যে আমরা গোলাপি মাটির অস্তিত্ব দেখতে পাই? সেটা হচ্ছে কিন্তু মঙ্গল গ্রহ। মঙ্গল এমন একটা গ্রহ যেখানে আমরা গোলাপি মাটির অস্তিত্ব দেখতে পাই। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবী 24 ঘন্টায় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তা হলো। তো পৃথিবী 24 ঘন্টায় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তা হলো 360 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখবেন একদিনে সে 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে থাকে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে কাল্পনিক রেখার প্রত্যেক স্থানে সারা বছরই দিন ও রাত সমান থাকে তার নাম কি? তো যে কাল্পনিক রেখায় প্রত্যেক স্থানে সারা বছর দিন ও রাত সমান থাকে সেটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমি মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে 43 কিমি পার্থক্য কী প্রমাণ করে? আমরা জানি যে নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে মোটামুটি পার্থক্য কত রয়েছে? 43 কিলোমিটার। এই যে পার্থক্য, এটা কিসের প্রমাণ দেয়? এটা আমাদের প্রমাণ দেয় পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ দিয়ে থাকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন তারিখে পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়? তো বলছে যে কোন তারিখে পৃথিবীর সঙ্গে সূর্যের যে দূরত্ব সেটা কিন্তু সর্বাধিক ধরা হয়ে থাকে। তো মনে রাখবেন সেটা হচ্ছে 4 জুলাই তারিখে কিন্তু পৃথিবীর সঙ্গে সূর্যের যে দূরত্ব সেটা কিন্তু সর্বাধিক হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? কোয়েশ্চেনটা ভালো করে বুঝবেন। বলছে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? তো মনে রাখবেন এখানে সঠিক আনসারটা হবে 111 কিলোমিটার। 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে যে রৈখিক ব্যবধান আমাদের কাছে জানতে চাইছে তা হবে 111 কিলোমিটার। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসে। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি এই ভিডিওতে তুলে ধরেছি, যাতে করে আপনাদের উপকারে আসে। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে তারিখ বিভাজনকারী রেখা বলা হয় কোন রেখাকে? তো মনে রাখবেন তারিখ বিভাজনকারী রেখা যাকে বলি আমরা, সেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সেটাকে কিন্তু তারিখ বিভাজনকারী রেখা বলা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনারা ভালো করে মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন তরঙ্গের গতি সিসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষে ধরা পড়ে? তো সিসমোগ্রাফ যন্ত্রে যে তরঙ্গের গতি সবচেয়ে শেষে ধরা পড়ে সেটা হচ্ছে এল তরঙ্গ, এবং সর্বপ্রথম যেটা ধরা পড়ে সেটা হচ্ছে পি তরঙ্গ, আপনারা মনে রাখবেন। তারপর
আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কিসের ক্ষয় কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। তো আমরা দেখতে পাই যে ইউ আকৃতির যে উপত্যকা সৃষ্টি হয় সেটা কিসের ক্ষয় কার্যের ফলে, সেটা অবশ্যই মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। সেটা হিমবাহের ক্ষয় কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোনটি বিদার অগ্নুৎপাত। এখানে বিদার হবে, ঠিক আছে, এটা বিদ্যার হয়ে গেছে, বিদার হবে, সেটা বিদার অগ্নুৎপাত গঠিত ভূমিরূপ নয়। তো এখানে আমি অপশন দিয়ে দিয়েছি, নিচের কোনটি বিদার অগ্নুৎপাত গঠিত ভূমিরূপ নয়। মেসা, বিউট, ক্যালডেরা, স্টেপটো। তো মেসা, বিউট, স্টেপটো এগুলো হচ্ছে বিদার অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ, আর ক্যালডেরা যেটা সেটা কিন্তু বিদার অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ নয়। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে আবহাওয়ার কোন উপাদানটি আবহ বিকারে ক্রিয়াশীল। তো আবহাওয়ার কোন উপাদানটি আবহ বিকারে ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে আর্দ্রতা ও তাপমাত্রা। এই উপাদানগুলি আবহ বিকারে ক্রিয়াশীল। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে টেলাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চলকে কি বলা হয়। তো মনে রাখবেন, টেলাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চল যেটা সেটাকে কিন্তু ফেলসেনমান বলা হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অম্লবৃষ্টিতে পিএইচ এর মাত্রা কত থাকে। এই কোয়েশ্চেনটা কিন্তু বিগত বছরে আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেখতে পাই আসতে, তো অবশ্যই সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন পিএইচ এর মাত্রা থাকে 5.6 এর কম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন স্তরে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক থাকে। ওজোন স্তরের বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক দেখতে পাওয়া যায় থাকে, সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক রয়েছে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরটি দেখতে কীরূপ। তো মনে রাখবেন, ট্রপোস্ফিয়ার যে স্তর সেটা কিন্তু দেখতে উপবৃত্তাকার হয়ে থাকে ট্রপোস্ফিয়ার স্তর। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে সমতাপ অঞ্চল দেখতে পাওয়া যায়। তো বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে আমরা সমতাপ অঞ্চল দেখতে পাই, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তর। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখবেন, যাতে করে আপনারা এক্সামে আসলে অবশ্যই সেটা ফেস করতে পারেন। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর চুম্বক বর্ম বলা হয় কোন স্তরটিকে। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। চুম্বক বর্ম যে স্তরটাকে আমরা বলি বায়ুমণ্ডলের যে স্তরটাকে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ঘূর্ণবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। ঘূর্ণবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, সেটা হচ্ছে পিডিংটন কিন্তু সর্বপ্রথম কিন্তু এই ঘূর্ণবাদ শব্দটা ব্যবহার করেছিলেন। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম কি। তো ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে হেরিকেন। ঠিক আছে, হেরিকেন যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ক্যারিবিয়ান উপসাগরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই জায়গার মধ্যে আমি একটা শর্ট ট্রিক্স আপনাদের বলে দিই। ক্যারিবিয়ানে দেখুন কি রয়েছে, জোফলা রয়েছে, আর এখানে হ্যারিকেনের মধ্যেও কিন্তু স্পেলিংয়ের মধ্যে হয় জোফলা রয়েছে। সেই হিসাবে এইভাবে করে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, এটা যার যে কি একটা ব্যক্তিগত একটা ট্রিক্স, আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন তাহলে সেটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উত্তর গোলার্ধে আয়ন বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটি হলো। তো উত্তর গোলার্ধে আয়ন বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেটা কোন দিক থেকে প্রবাহিত হয়, সেটা কিন্তু উত্তর পূর্ব দিক থেকে আয়ন বায়ুগুলো প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ইটাই আউচ রোগ সৃষ্টি হয় কিসের ফলে। তো মনে রাখবেন, ইটাই আউচ যে রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্যাডমিয়াম বিষক্রিয়ার ফলে মানবদেহে ইটাই আউচ রোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আর এই কোয়েশ্চেনটা কিন্তু বিগত বছরে কিন্তু আমরা টিটের পেপারে দেখতে পেয়েছি, অবশ্যই আপনারা মনে রাখবেন। হয়তো সেটা টেট 1 কিংবা টেট 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মানুষের দ্বারা নির্মিত পরিবেশটির নাম কি। তো মানুষের দ্বারা নির্মিত যে পরিবেশ সেটা হচ্ছে টেকনোস্ফিয়ার। আর এই কোয়েশ্চেনটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। টেকনোস্ফিয়ার হচ্ছে মানুষের দ্বারা নির্মিত পরিবেশ।
তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শহরাঞ্চলের দোআঁশ সৃষ্টির প্রধান উপাদানটির নাম কি। অর্থাৎ শহরাঞ্চলে কোন উপাদানের কারণে সবচেয়ে বেশি দোআঁশ সৃষ্টি হয়। সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কারণে কিন্তু শহরাঞ্চলে সবচেয়ে বেশি দোআঁশ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিল্পের ক্ষেত্রে কোন আকরিক লোহার ব্যবহার সবচেয়ে বেশি। অর্থাৎ শিল্পের ক্ষেত্রে কোন আকরিক লোহার ব্যবহার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট আকরিক যে লোহাটা, সেই লোহাটা কিন্তু শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে IP8, IR36, আদিত্য, পঙ্কজ এগুলি কি। তো আদিত্য, IP8, IR36, আদিত্য, পঙ্কজ এগুলো হচ্ছে ধানের উচ্চ ফলনশীল বীজ। ঠিক আছে, ধানের উচ্চ ফলনশীল বীজ হচ্ছে IP8, IR36, আদিত্য, পঙ্কজ এগুলো। এই ধরনের এই যে কোয়েশ্চেনটা আমি এখানে দেওয়ার মানেই হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারে এই ধরনের একটা কোয়েশ্চেন দেখতে পেয়েছি, সেই কারণে এই ধরনের কোয়েশ্চেন আমি এখানে তুলে ধরলাম, যাতে করে আপনারা এই ধরনের কোয়েশ্চেন যাতে ফেস করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে।